হঠাৎই বিতর্কিত এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এক স্ট্যাটাস দিয়ে বলছেন, বাংলাদেশে সামরিক শাসন জারি করলে তা হবে ভয়াবহ। তিনি গণতন্ত্রের কথা বলছেন। হঠাৎ কেন তিনি এত গণতান্ত্রিক হয়ে গেলেন আর তারেক রহমানের শাসনকে নানা গণতান্ত্রিক নসিহত দিলেন, সেটা একটা প্রশ্ন বটে। তবে প্রশ্ন সেটাও নয়। প্রশ্ন হলো, হঠাৎ কেন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে সামরিক শাসনের কথা বের হলো? পর্দার আড়ালে কি সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার মতো কোনো চাল চালছে নাকি? তার চেয়ে বড় কথা হলো, বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে কোনো রাজনৈতিক সরকারের পক্ষে 15 বছর তো দূরের কথা, 15 মাসও ক্ষমতায় থাকা কঠিন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে মানুষ আলোচনা শুরু করেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, মহামারী লেগেছে, জঙ্গিদের সাঁড়াশি আক্রমণ চলছে চারদিকে। যে কোনো মুহূর্তে জনরোষের পুরো টার্গেট হয়ে উঠতে পারে তারেক রহমানের সরকার এবং তাদের মন্ত্রীরা। ইতিমধ্যেই বিদ্যুৎ অফিস থেকে থানায় সহায়তা চাওয়া হয়েছে বিদ্যুৎহীন লোডশেডিং আক্রান্ত জনগণের হামলার ভয়ে। এমত অবস্থায় যখন নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ক্ষমতাধর জুলাই সন্ত্রাসীর মুখে সামরিক শাসনের কথা শোনা যায়, তখন আমাদের মতো সাধারণ পাবলিকের মনে তো কুডাক ডাকতেই পারে। কি পারে না? আপনার মনে কুডাক ডাকছে না? আমার মনে ডাকছে। পাটোয়ারি তার বক্তব্যের একেবারে শুরুতেই লিখেছেন, বাংলাদেশকে কোনোভাবেই সামরিক শাসনের দিকে নেওয়া যাবে না, একইভাবে কোনো অগণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী শাসনের পথেও নেওয়া যাবে না। হাসতে হচ্ছে একটু, সরি, হাসিটা পেল 2024-এর জুলাইয়ের কথা মনে পড়ে গেল। যাই হোক, সামরিক কিংবা অগণতান্ত্রিক উভয় ধরনের শাসনই বাংলাদেশের গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সার্বভৌমত্বকে গভীর ঝুঁকির মুখে ফেলবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণের ভোট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনের মাধ্যমে। খুব সুন্দর কথা, এত সুন্দর যে প্রথমেই প্রশ্ন জাগে, সামরিক শাসন প্রসঙ্গটি এলো কোথা থেকে ভাইয়া? বাংলাদেশে এই মুহূর্তে প্রকাশ্যে কোনো সামরিক অভ্যুত্থানের ঘোষণা নেই, সেনাবাহিনীর পক্ষ থেকেও ক্ষমতা নেওয়ার কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত নেই। অতএব আমরা বলছি না যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, কিন্তু রাজনীতিতে শব্দ হঠাৎ জন্মায় না। বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থাকা একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি যখন আবার নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যখন আচমকা সামরিক শাসন ঠেকানোর আহ্বান জানান, তখন সাংবাদিক হিসেবে আমাদের মনে তো প্রশ্ন আসেই, আর প্রশ্নটা করতেই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এমন কি দেখছেন যা সাধারণ মানুষ দেখছে না? নাসিরউদ্দিন পাটোয়ারির মনে কেন সামরিক শাসনের প্রশ্ন আসছে যা অন্য কারো মুখে আসছে না? আর পাটোয়ারির পুরো স্ট্যাটাস পড়লে ব্যাপারটি আরো মজার হয়ে যায়। তিনি শুধু সামরিক শাসনের বিরুদ্ধে সতর্ক করছেন না, কার্যত তারেক রহমান সরকারের সামনে 11 দফার একটি রাজনৈতিক চার্জশিটও রেখে দিয়েছেন। জুলাই হত্যার বিচার করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, বিএনপিকে পেশি শক্তির রাজনীতি ছাড়তে হবে, জ্বালানি সংকট সামলাতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, দলীয় নিয়োগ বন্ধ করতে হবে, দুর্নীতির টাকা ফেরত আনতে হবে, তরুণদের কর্মসংস্থান দিতে হবে, পুরো একটা ফেরেস্তার সরকার বানাতে হবে তারেক রহমানকে। অর্থাৎ প্রশ্ন হলো, সরকার যদি এত ভালোই চলে, তবে এতগুলো নসিহতের প্রয়োজন পড়লো কেন? আর যদি সরকার এতগুলো মৌলিক জায়গায় ব্যর্থ হয়, তাহলে পাটোয়ারি সামরিক শাসনের আশঙ্কাটি শুরুতেই আনলেন কেন? এখানেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটটাকে আপনি দেখতে পারেন একটি স্ট্যাটাসের মধ্য দিয়ে। কারণ একটি সরকার কেবল নির্বাচন করে ক্ষমতায় এলেই স্থিতিশীল হয় না, তাকে বিদ্যুৎ দিতে হয়, গ্যাস দিতে হয়, বাজার নিয়ন্ত্রণ করতে হয়, আইন শৃঙ্খলা বজায় রাখতে হয়, মানুষের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে ন্যূনতম আস্থা তৈরি করাতে হয়। এই জায়গাগুলোতেই তারেক রহমান সরকারের উপর চাপ বাড়ছে। অনেকেই বলছেন ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে, যদিও মাত্র 5 মাস পার হয়েছে। বিদ্যুতের কথাই ধরুন, জুনের শেষ দিকে সরকারি হিসেবেই এক রাতে চাহিদা ছিল 16,504 মেগাওয়াট, সরবরাহ ছিল মাত্র 13,073 মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি 3,431 মেগাওয়াট। সেদিনের এই সংখ্যা বিচ্ছিন্ন কোনো ছোটখাটো ঘাটতি নয়। বিদ্যুৎ ব্যবস্থার উপর চাপ কতটা তীব্র হয়ে উঠেছে তার একটি পরিষ্কার নমুনা।
আর গ্রামের মানুষের অবস্থা আরো ভয়াবহ। শহরে বিদ্যুৎ রেখে গ্রামে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করা হলে মানুষ তো প্রশ্ন করবেই, রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের বিদ্যুতের অধিকার কি কম? বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব বলছেন গ্রামের লাইনে টেকনিক্যাল সমস্যা, লাইনে চাপ নিতে পারছে না। খুব ভালো, তাহলে মানুষের প্রশ্ন খুব সাধারণ, আগে যে লাইন চাপ নিতে পারতো এখন হঠাৎ সেই লাইনের কি হলো ভাইয়া? বিদ্যুতের লাইন যদি বয়সের কারণে চাপ নিতে না পারে, তাহলে দেশের বয়স্ক মন্ত্রীরা মন্ত্রণালয়ের এত চাপ নিচ্ছেন কি করে? এই প্রশ্ন আমার নয়, এই প্রশ্ন তুলেছেন পিনাকি ভট্টাচার্য। এসব কথা শুনতে হাসির মনে হতে পারে, কিন্তু এর ভেতরে ভয়ঙ্কর রাজনৈতিক বাস্তবতা আছে। মানুষ যখন সরকারের ব্যাখ্যাকে বিশ্বাস করা বন্ধ করে দেয়, তখন বিদ্যুতের ঘাটতি আর বিদ্যুতের সমস্যা থাকে না, সেটি হয়ে ওঠে রাজনৈতিক ক্ষোভ। এখন সেই ক্ষোভ বিদ্যুৎ অফিসের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। 11ই আগস্ট গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী সরাসরি পুলিশ সুপারের কাছে চিঠি লিখে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা চেয়েছেন, কারণ উৎপাদন কম এবং জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে গ্রাহকদের ক্ষোভ থেকে অফিস, উপকেন্দ্র কিংবা কর্মকর্তা কর্মচারীদের উপর অনাকাঙ্ক্ষিত হামলা ঘটনা ঘটতে পারে। এর আগেও বিভিন্ন জেলায় লোডশেডিংকে কেন্দ্র করে বিদ্যুৎ অফিস ঘেরাও, হামলা, ভাঙচুর, কর্মকর্তা কর্মচারীদের হুমকির ঘটনা নথিভুক্ত হয়েছে। আরইবি বা পল্লী বিদ্যুতের চিঠিতেই 10 জেলার অন্তত 14টি স্থানে এমন ঘটনার কথা উঠে এসেছিল। অর্থাৎ জনরোষ কোনো কল্পনা নয়, বাস্তবতা। এর সঙ্গে যোগ করুন নিরাপত্তা পরিস্থিতি। 11ই আগস্ট রাতে সাভারে একটি ভবন ঘিরে কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালিয়েছে এবং পুলিশ জানিয়েছে সেখানে বিস্ফোরক এবং বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। প্রশ্ন হলো, অর্থনৈতিক অসন্তোষ, বিদ্যুৎ সংকট, বাজারের চাপ, রাজনৈতিক সংঘর্ষ এবং নিরাপত্তার ঝুঁকি যদি একই সঙ্গে বাড়তে থাকে, তাহলে একটি দুর্বল রাজনৈতিক সরকারের উপর কি ধরনের চাপ তৈরি হয়? বাংলাদেশের ইতিহাস আমাদের বলে, যখন রাজনৈতিক সরকার জনগণের আস্থা হারায়, রাজনৈতিক প্রতিষ্ঠান দুর্বল হয় এবং রাজপথ অস্থির হয়ে ওঠে, তখন সেনাবাহিনীকে ঘিরে গুজব বাড়ে আর মানুষের প্রত্যাশাও বাড়ে, ষড়যন্ত্র তত্ত্ব তো বাড়ে। এই তিনটির কোনোটি সামরিক অভ্যুত্থানের প্রমাণ নয়, কিন্তু এগুলো রাষ্ট্রের রাজনৈতিক অসুস্থতার লক্ষণ। আর এখানেই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে রাজনৈতিক শক্তিগুলো 2024 সালে রাষ্ট্রের প্রচলিত রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন ব্যবস্থার কথা বলেছিল, নয়া বন্দোবস্তের কথা বলেছিল, আজ সেই শক্তিরই একজন গুরুত্বপূর্ণ নেতা জনগণকে বলছেন সামরিক শাসনের দিকে যাওয়া যাবে না। তাহলে তো প্রশ্ন করতে হয়, ভয়টা কোথায় ভাইয়া? তারেক রহমান সরকারের ব্যর্থতার ভয়, রাজপথের সম্ভাব্য বিস্ফোরণের ভয়, রাষ্ট্রের ভেতরের কোনো ক্ষমতার দ্বন্দ্বের ভয়, নাকি তিনি আগে ভাগেই এমন একটি সম্ভাবনার বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তৈরি করে রাখছেন যে সম্ভাবনার আভাস ক্ষমতার করিডোরে ইতিমধ্যে আলোচিত হচ্ছে? আমার কাছে তার উত্তর নেই, প্রমাণ ছাড়া উত্তর দিতে চাই না, কিন্তু প্রশ্নটি তো এখন অত্যন্ত বৈধ। আরেকটি বিষয় পাটোয়ারির স্ট্যাটাসে সবচেয়ে বেশি চোখে পড়ছে। তিনি বলছেন বাংলাদেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশ জনগণের। বাহ, খুব সুন্দর কথা, কিন্তু এই কথাটা তো 2024 সালের আগস্টেই মনে রাখা দরকার ছিল। জনগণের ভোট ছাড়া রাষ্ট্রের কাঠামো বদলানো, রাজনৈতিক দল নিষিদ্ধ করা, অধ্যাদেশে রাষ্ট্র সংস্কার করা, তথাকথিত বিপ্লবের নামে নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সারা দেশ থেকে চাঁদাবাজি করে দল গঠন করা, এসবের সময় জনগণের মালিকানার কথাটা মনে ছিল না? আজ তারেক রহমানের সরকারের উপর যখন জন অসন্তোষ বাড়ছে, তখন আবার জনগণের সার্বভৌমত্বের কথা মনে পড়ছে, তাই তো? সেজন্যই আমি বলবো, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ শুধু সামরিক শাসন নয়, সবচেয়ে বড় বিপদ হচ্ছে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যেখানে জনগণ শেষ পর্যন্ত বলতে শুরু করে এই রাজনৈতিক সরকার দিয়ে আর হচ্ছে না। সামরিক শাসন সমাধান নয়, বাংলাদেশের অতীত তার যথেষ্ট প্রমাণ দিয়েছে, কিন্তু সামরিক শাসন ঠেকানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নয়, কার্যকর গণতন্ত্র, কার্যকর সরকার, রাজনীতিকে উন্মুক্ত করা, সবাইকে নিয়ে রাজনীতি করা, বিদ্যুৎ, গ্যাস, বাজারে স্বস্তি, নিরাপত্তা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই তার প্রতিষেধক। তারেক রহমানের সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে পাটোয়ারি যতই লিখুন সামরিক শাসন চাই না, রাজনৈতিক শূন্যতা কিন্তু স্ট্যাটাস পড়ে থেমে থাকবে না।
আর সে কারণেই আবার প্রশ্নটি করছি, নাসিরউদ্দিন পাটোয়ারির মুখে হঠাৎ সেনা শাসনের কথা কেন? তিনি কি আমাদের চেয়ে একটু বেশি কিছু জানেন? আপনার চেয়ে একটু বেশি কিছু জানেন? প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। নাসিরউদ্দিনকে ফলো করতে থাকুন, সে আরো কি বলে। ভালো থাকবেন সবাই।